লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা বন্যা পরিস্থিতি অবনতি, ফেনীর পানি সরছে ধীর গতিতে। মোট প্রাণ গেছে ২৭ জনের, ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ। গত কয়েকদিনের মতো আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংগ্রহ সহায়তা কার্যক্রম। অংশ নিচ্ছেন সব পেশার মানুষ। এবং ২০১৪-২০১৮ সালের নির্বাচন কমিশনারদের দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ফেনীর পরিস্থিতি উন্নতির দিকে গেলেও বন্যার পানি সরছে ধীর গতিতে। বন্যা কবলিত প্রত্যন্ত এলাকাগুলোর সুপেয় পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। নৌযানের অভাবে স্বেচ্ছাসেবীরা ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছেন না। এদিকে বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ জন। আরও ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬,১৯,৩৭৫ জন মানুষ। এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এসব তথ্য জানান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বন্যায় দেশের ১১টি জেলার ৭৪টি উপজেলা প্লাবিত হয়েছে। বিপদসীমার উপরে থাকা ১৩টির মধ্যে উল্লেখযোগ্য ৯টি পয়েন্টে পানি কমতে শুরু করেছে। তবে নোয়াখালী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনিবার রাত থেকে একটানা বৃষ্টি ও উজানের পানিতে নোয়াখালীর ৮টি উপজেলা সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় আরও কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে। তবে এখনো পানিবন্দী রয়েছে অনেক মানুষ। কিছু ছাত্র আসছিল উদ্ধার করার জন্য, কিন্তু ত্রাণ কিছু পাই নাই আমরা। আমাদের ঘরটার পড়ে গেছে, আমাদের একবারে মাটির ঘরটা পড়ে গেছে। দেখেন দুইটা ঘর একবারে দিন হয়ে গেছে। এই যে টিনের বেলাটার অপর পাশে আমাদের টিম কুমিল্লা এবং ফেনী, কুমিল্লা বুড়িচং এবং ফেনী দুই জায়গায় কাজ করছে। তো ফেনীর দিকে আমাদের যে টিম কাজ করছে তারাও রেস্কিউ করছে, আমরাও রেস্কিউ বুড়িচংয়ে গত পরশু থেকে কাজ শুরু করছি। অলরেডি আমাদের কাজ চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১১টি জেলায় ৭৪টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে মোট ১২,৩৮,০৪৮টি পরিবার। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যার আরও খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। মাহবুব, বন্যার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? জি, নোয়াখালীর বন্যা পরিস্থিতি এখনো অবনতি, কোনো উন্নতির লক্ষণ নেই নোয়াখালীতে। গত সপ্তাহব্যাপীর বেশি বন্যায় যারা আটকে পড়ে আছে তারাও শেষ মুহূর্তের জন্য আশ্রয় কেন্দ্রকে খুঁজে নিচ্ছে। আমরা যতটুকু ঘুরে দেখেছি, যে মানুষগুলো দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিল যে হয়তো বন্যা পরিস্থিতি উন্নতি হবে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার প্রয়োজন হবে না, সেই মানুষগুলো কিন্তু শেষ মুহূর্তের জন্য আশ্রয় কেন্দ্রে ছুটে আসছে। আর আশ্রয় কেন্দ্রগুলোতে ঘুরে আমরা যেটুকু তথ্য পেয়েছি, যে সমস্যাগুলো আমাদের কাছে তারা জানিয়েছেন সেটি হচ্ছে, অন্যতম হচ্ছে মেডিকেল যে সার্ভিসটি প্রয়োজন, মেডিকেল যে টিমগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে নেই। আর সবচেয়ে বড় যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে, নোয়াখালী কিন্তু বন্যা কবলিত অঞ্চল সাধারণত না। এই অঞ্চলের মানুষ এবং একটি প্রজন্ম কিন্তু বন্যায় কখনো দেখেনি। ফলে তারা আতঙ্কিত হয়ে তারা বন্যার সময় যে ধরনের ব্যবস্থা নিতে হয়, কোন প্রয়োজনীয় জিনিসটিকে সংরক্ষণ করতে হয়, কোথায় সরিয়ে রাখতে হয়, সে বিষয়ে কিন্তু তারা একেবারেই অনভিজ্ঞ এবং নৌযান তারা ব্যবহার করতে জানে না। ফলে তারা যে কোনো ধরনের রেস্কিউ করার ক্ষেত্রে, কোথাও সরিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় অভিজ্ঞতা সেটুকু তাদের নেই। ফলে তারা কিন্তু বেশি আতঙ্কিত হয়ে গেছে। আর বন্যা পরিস্থিতিটা গত এক সপ্তাহ যাবৎ স্থিতিশীল থাকায় তারা কিন্তু শেষ মুহূর্তের জন্য প্রস্তুত ছিল না। ফলে দেখা দিয়েছে বিভিন্ন অনভিজ্ঞতার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। তো এই মুহূর্তে আমি একটি আশ্রয় কেন্দ্রে আছি। জাস্ট এখানে যিনি দায়িত্বে আছেন তারা কি ধরনের কতজন ব্যক্তিকে রেস্কিউ করেছেন এবং কি পরিস্থিতিটা দ্রুত আমাদেরকে জানাবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আছি আসলে নোয়াখালী বাসীরা এখন বর্তমান ভালো নাই। আমরা দীর্ঘদিন থেকে পানিবন্দী ভাবে জীবনযাপন করতেছি। এর মধ্যে এলাকার মধ্যে আমাদের অনেক ঘরবাড়ি ডুবে গেছে। ঘরবাড়ি ডুবে যাওয়ার কারণে এখানে সোনামুড়ি উপজেলা বাংলাবাজার রবিরহাট স্কুলে অনেক প্রায় 400 পরিবার এখানে 400 পরিবারের বসবাসের ব্যবস্থা করেছি আমরা। আমাদের সরকারিভাবে এখন পর্যন্ত কোনো সহায়তা আমরা পাই নাই। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের কমিটি নিজেদের উদ্যোগে আমরা সহায়তা করতেছি, কিন্তু আমাদের কাছে আর মাত্র 2-1 দিনের এদেরকে খাবারের ব্যবস্থা আছে এবং চিকিৎসার ব্যবস্থা আছে। তার পরবর্তীতে আমাদের কোনো খাবারের ব্যবস্থা নাই। জি, শুনছিলেন যে আসলে 2-1 দিন পরে তারা কি করবে এই ব্যবস্থাটুকু তাদের কাছে নেই। প্রয়োজন সরকারিও যে সহযোগিতা, সেটি দ্রুত প্রয়োজন। তো নোয়াখালী থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের সহকর্মীর কাছ থেকে, আমরা চলে যাব পরবর্তী সংবাদে। গত কয়েকদিনের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণ পোশাক মজুদ হওয়ার এখন নগদ অর্থ এবং শুকনো খাবার দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা। অন্যান্য দিনের মতোই সকাল থেকে নানা শ্রেণীর পেশার মানুষ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। একই সাথে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সহ সহায়তাকারীরা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। দেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের গণত্রাণ সংগ্রহে সহায়তা করে আসছেন দেশের সব শ্রেণী পেশার মানুষ। রিকশা চালক থেকে শুরু করে পথের ভিখারি, দিনমজুর থেকে সচিব, ছোট্ট কোমলমতি শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকা, কেউ আবার দিয়ে যাচ্ছেন বিয়ের অলংকার। আগে আমরা দেখতাম যে বন্যার জন্য বা কোনো কারণে ত্রাণ নেয়ার জন্য লাইন লেগে থাকতো। এখন দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড়। ত্রাণ দেওয়ার জন্য এখন মানুষ লাইন লাগিয়ে আসছে। রিকশাওয়ালা থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষই এখানে আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব কেন্দ্রগুলোতে এসে যে যেভাবে পারছেন বন্যার্তদের জন্য সহায়তা দিচ্ছেন। নগদ টাকা, ওষুধ, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য দিচ্ছেন তারা। সব হারানো বানভাসী মানুষের মুখে হাসি ফুটানো হয়তো সম্ভব নয়, তবে যাতে এই পরিস্থিতিটি মোকাবেলা করতে পারে সে লক্ষ্যেই এই সহায়তা করছেন বলে জানান তারা। তো এই পর্যন্ত কোথাও ওর নামটা লিস্ট শহীদের মধ্যে লিস্ট করাতে পারিনি, তো ওর নামে আমি আজকে 10,000 টাকা আমি দিলাম বন্যার লোকদের জন্য। আমার মেয়ে তোর একটাই মেয়ে ছিল, আমার একটা ছেলে আছে সেকেন্ড ইয়ারে পড়ে। আমার জীবনটা, আমার দুনিয়াটা উজাড় হয়ে গেছে। এখন যে পরিস্থিতি চলছে দেখা যাচ্ছে অনেকেই অনেক অসুবিধায় রয়েছে। তো আমরা যে কারণে আসছি, আমরা চাই যে আমাদের যা আছে তা দিয়ে যেন তাদের পাশে একটু দাঁড়াতে পারি। তবে যারা এখানে এখনো অনেক টাকা পয়সার মালিক আছেন, আমি তাদের বিবেকের প্রতি আহ্বান জানাবো, তারা অবশ্যই এগিয়ে আসবেন। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেয় এবং বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যার সংখ্যায় সহায়তা বাড়ানোর আহ্বান জানান ত্রাণ সংগ্রহকারী স্বেচ্ছাসেবকরা। আশা করছি আমাদের এই কঠিন সময়ে আমরা সবাই মিলে যদি আমরা একটু সহযোগিতা করি, ইনশাল্লাহ আমরা এই কঠিন সময়টা একটা সময় পার করে উঠতে পারবো। এলাকা অঞ্চল ডুবে গেছে, তাদের জন্য আহ্বান করছি আপনারা সবাই তাদের সহানুভূতি হন এবং তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। তাদেরকে আমি বলবো যে অন্যদেরকে দেখুক, তারা শিখুক, তারা আসুক। শিক্ষার্থীরা জানান ট্রাক সংকটের কারণে এসব ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 2014-2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালতের প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে দেয়া দায়মুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এ সময় তিনি বলেন, যদি 2014-2018 সালে নির্বাচনের কমিশনাররা যদি অবৈধ হয়, তাহলে ওই দুটি নির্বাচনও অবৈধ হবে। এর আগে গত 18 আগস্ট 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পেশ করেন সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। একই সঙ্গে রিটে 2014-2018 সালের নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান বাতিল চাওয়া হয়। মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে 2025 সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেন। শিক্ষা সচিব, এনসিটিভি চেয়ারম্যান, মাওসি মহাপরিচালক ও প্রাথমিক গণশিক্ষা সচিবকে এই রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের
হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটির ওপর শুনানি হবে। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও 48তম মৃত্যুবার্ষিকী আজ। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্রে ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাংলা সাহিত্য সঙ্গীতের অন্যান্য প্রতিভার এই কবি। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তার ডাকনাম ছিল দুখু মিয়া। শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবেলা করে বড় হয়েছেন তিনি। কবি নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র 23 বছর। এই সময়ে সাহিত্য জীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। কবি নজরুল ইসলামের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের নবজাগরণ সৃষ্টি করেছিল। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপির স্নেহ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ সময় জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হোসেন কোকো সহ অনেকে। বাংলাদেশে জামায়াত ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারিকৃত প্রজ্ঞাপন আজ প্রত্যাহার হতে পারে। বর্তমান নিষিদ্ধ ঘোষিত এই রাজনৈতিক দলটির সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে বিগত সরকারি প্রজ্ঞাপন বাতিল করে রাজনীতির মূলধারায় জামায়াতে ইসলামীকে ফিরিয়ে আনার ব্যাপারে ফলপ্রসূ আলোচনাও হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক কর্মকাণ্ড ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্পূর্ণ হয়ে গেছে জানিয়ে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নিযুক্ত আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে 2 শিক্ষার্থী ও 1 গার্মেন্টস কর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ 1019 জনকে আসামি করে পৃথক 3টি মামলা করা হয়েছে সাভার মডেল থানায়। সোমবার গভীর রাতে মামলা 3টি রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান। মামলাগুলোতে আসামির তালিকায় আরও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান, সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনি সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানী যাত্রাবাড়ীতে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সহ 4 জন সাবেক সংসদ সদস্যদের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এই মামলায় অজ্ঞাত আরও 200-300 জনকে আসামি হিসেবে যুক্ত করা হয়েছে। সোমবার নিহত মিরাজুল ইসলামের বাবা আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন তিনি। মামলায় আলোচিত আসামিরা হলেন লালমনিরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সম্পাদক ও লালমনিরহাট 3 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান সহ অজ্ঞাত আসামি হিসেবে মামলায় এজাহারে আরও 200-300 জনকে যুক্ত করা হয়েছে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মইনুল ইসলাম জানান, 37 জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে 4 জন স্থানীয় সংসদ সদস্য রয়েছেন। চট্টগ্রাম সংবাদ।
শুধু বৈষম্যহীন রাষ্ট্র নয়, 3টি বিষয়কে শূন্যের কোটায় নিয়ে একটি বৈষম্যবিহীন সবুজ পৃথিবী গড়ার দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। শূন্য নেট কার্বন নিঃসরণ, দারিদ্র্যের অবসান এবং শূন্য বেকারত্বের লক্ষ্য অর্জনে এই 3টি উদ্যোগ মানবজাতিকে নিয়ে যেতে পারে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ জনপদে। শান্তিতে নোবেল বিজয়ী বরণ্যে অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের রচিত এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস বইটি এই মহতী মিশনের যেন এক নতুন দিক নির্দেশনা। সরার আমিন বাবুর রিপোর্টে জানাচ্ছেন সঞ্জিদা হক। শুধু বৈষম্যবিহীন রাষ্ট্র নয়, 3টি বিষয়কে শূন্যের কোটায় নিয়ে একটি বৈষম্যবিহীন সবুজ পৃথিবী গড়ার দৃষ্টিভঙ্গি থাকা জরুরি বলে মনে করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সার্কিট হাউসে ভিডিও কনফারেন্সে বক্তব্যে একথা বলেন তিনি। 3টি বিষয়কে শূন্যের কোটায় এনে এক শান্তিময় পৃথিবী গড়ার স্বপ্ন দেখালেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই আদর্শে দীক্ষিত হয়ে হাজারো তরুণ গড়ে তুললেন 3 জিরো ক্লাব। আমরা যদি প্রথমে আমাদের ফ্যামিলি থেকে শুরু করতে পারি, 5 জন সদস্য নিয়ে, এরপর হচ্ছে আমাদের সমাজ এবং হচ্ছে দেশ, এরপর হচ্ছে আমরা আমাদের বিশ্বটাকে সুন্দর করতে পারবো। পুরো বিশ্বের মধ্যে একটা চেঞ্জ আসবে। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমার এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেখানে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করতে পারতেছি। তরুণদের অভিভাবক ও বিশিষ্টজনরাও বললেন 3-0 মতবাদের সময়োপযোগিতা। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে উনি এমন একজন নেতা যিনি আসলে সবার কথা শুনতে পছন্দ করেন। আজকে সবার কথা শুনে সবার কথাকে অনুধাবন করেই উনি আমাদের সমাজের জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য যে কনসেপ্টগুলো উনি আবিষ্কার করেন বা ওনার মস্তিষ্ক প্রসূত সেই কনসেপ্টগুলোকেই সারা বিশ্বে আজকে হইচই ফেলে দিচ্ছে। অথচ আমরা বাংলাদেশে থেকেও আসলে ওনার কনসেপ্টগুলোকে আমরা গুরুত্ব দিতে পারছি না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তিত বাংলাদেশ, যে আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশের অভিযাত্রা, সেটি পরিপূর্ণভাবে আমরা সফল হতে। কিশোর ও তরুণদের সম্পৃক্ত করতে স্কুলের সিলেবাসে এই 3-0 আদর্শ সন্নিবেশিত করার তাগিদ দিলেন এই শিক্ষাবিদ। আজকে আমাদের ছেলেমেয়েরা ট্রাফিকের কাজ করে রাস্তায়, কিন্তু আমাদের পাঠ্যসূচির আগাগোড়া খুঁজলে আপনি কোথাও পাবেন যে আমাদের ট্রাফিকের ব্যবস্থাপনার কথা বলা আছে? নাই। আমি একটা জায়গায় গিয়ে বক্তব্য দেব, কিভাবে অ্যাড্রেস করব, কতক্ষণ বলবো, মানুষ ডিস্টার্ব হচ্ছে কিনা, একই কথা বারবার বলছি কিনা, এই কথাগুলো কি আমাদের বইতে আছে? অবশ্যই নাই। তাহলে বাস্তবমুখী যে শিক্ষাটি সেটি নেওয়ার জন্য আমার মনে হচ্ছে যে এই 3-0 যে পৃথিবীর কথা বলছে সেটি সংযুক্ত করা, এটি সময়ের দাবি না, শুধু আমাদের প্রয়োজনে এটি করা উচিত বলে আমার মনে হয়। 3-0 উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকার ও দারিদ্র্যমুক্ত সমাজ এবং পরিবেশ বান্ধব সবুজ পৃথিবী করতে সবাইকে নতুন পথের সন্ধান দিবে, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তারা ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিশদ মত বিনিময় করেন। ফোন আলাপে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেছেন মোদী। যদিও বাইডেন ও মোদীর মধ্যকার এই ফোন আলাপের বিষয়ে দেওয়া হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশ ইস্যু উল্লেখ করা হয়নি। অর্থাৎ মোদীর সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ইউক্রেন সহ অন্যান্য ইস্যুতে আলোচনা করেছেন বলে জানানো হলেও বাংলাদেশ ইস্যুতে উভয় নেতা কোনো কথা বলেছেন কিনা তা সেখানে উল্লেখ করা হয়নি। সোমবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স নিজের অ্যাকাউন্টে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি জানিয়ে পোস্ট করেন নরেন্দ্র মোদী। প্রবাস সংবাদ। বন্যা কবলিত এলাকার অসহায়দের মানবিক সহযোগিতায় প্রবাসীদের এগিয়ে আসে আহ্বান জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। সৌদি আরবের জেদ্দাস্থ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাথে মত বিনিময়কালে এই কথা বলেন। তিনি সৌদি আরবের আইন শৃঙ্খলা মেনেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান, সেই সাথে প্রবাসীদের এনআইডি কার্ডের কার্যক্রম শুরু কথা উল্লেখ করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর শ্রম কাজী এমদাদুল ইসলাম, রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি MY আলাউদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুদ্দিন বকুল সহ অনেকে। জানাবো খেলার খবর।
সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। ট্রাইব্রেকারে ভারতকে হারিয়েছে বাংলার যুবারা। গতকাল দ্বিতীয় ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে ইনজুরিতে পড়েন নিয়মিত গোলরক্ষক শোভন। তার পরিবর্তে বাকি সময় বাংলাদেশের গোলপোস্ট সামলান দ্বিতীয় গোলকিপার মোহাম্মদ আসিফ। নির্ধারিত সময়ের খেলা 1-1 সমতায় শেষ হয়। এরপর ম্যাচ করায় ট্রাইব্রেকার। সেখানে 2 শট রুখে ম্যাচ জয়ের নায়ক বনে যান মোহাম্মদ আসিফ। তার 4-3 ব্যবধানে ফাইনালে উঠে বাংলাদেশ। শিরোপা জয়ের লড়াইয়ে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা বন্যা পরিস্থিতি অবনতি। ফেনীর পানি সরছে ধীর গতিতে। মোট প্রাণ গেছে 27 জনের, ক্ষতিগ্রস্ত অর্ধ কোটি মানুষ। গত কয়েকদিনের মতো আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংঘ সহায়তা কার্যক্রম। অংশ নিচ্ছেন সব পেশার মানুষ। এবং 2014-2018 সালে নির্বাচন কমিশনারদের দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের। দর্শক, ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।